গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প অগস্ত্যদ্বার। লেখক রাজশেখর বসু। ৫০-৬০ বছর আগে পাটনায় ঘোড়ায় টানা ট্রাম গাড়ি ছিল। পুরনো শহরের গুলজারবাগ মহল্লা থেকে বাঁকিপুরের জজ আদালত পর্যন্ত সিঙ্গেল লাইনে গাড়ি চলত। দুদিক থেকে যাতায়াতের বাধা যাতে না হয় তার জন্য ১ মাইল অন্তর লুপ ছিল, অর্থাৎ লাইন থেকে একটা শাখা বেরিয়ে ২০-২৫ গজ দূরে আবার লাইনের সঙ্গে মিশত। প্রত্যেক গাড়ি লুপের কাছে এসে থামত এবং উল্টো দিকের গাড়ি এলে লুপে গিয়ে পথ ছেড়ে দিত। কিন্তু সবসময় এই ব্যবস্থায় কাজ হতো না। একটা গাড়ি লুপের কাছে এসে দাঁড়িয়ে আছে, আধ ঘন্টা হয়ে গেল, তবু ওদিকের গাড়ির দেখা নেই। যাত্রীরা অধীর হয়ে বললে, চালাও গাড়ি, আর আমরা সবুর করতে পারি না। গাড়ি অগ্রসর হলো, কিন্তু আধ মাইল যেতে না যেতে ওদিকের গাড়ি এসে পথ রোধ করলে। তখন দুই তরফের গালাগালি শুরু হলো। আরে গাধা, তুই লুপে সবুর করিসনি কেন? আরে উল্লু, তুই এত দেরি করলি কেন? যাত্রীরাও ঝগড়ায় যোগ দিলে। দুই গাড়ির ৪টে ঘোড়াও মুখোমুখি দাঁড়িয়ে পা তুলে চিহি হিহি করতে লাগলো। তামাশা দেখবার জন্য রাস্তায় লোক জমে গেল। ছোকরার দল হাততালি দিয়ে নেচাতে লাগলো, হি লভ লভ লভ। অবশেষে একজন যাত্রী বললে, ঝগড়া এখন থাক, গাড়ি চালাবার ব্যবস্থা করো। তখন দুই গাড়ির ঘোড়া খুলে পিছনে জোতা হলো। এ গাড়ির যাত্রীরা ও গাড়িতে উঠল, দুই গাড়ি যেখান থেকে এসেছিল সেখানে ফিরে চলল। গাড়ি বদলের ফলে যাত্রীরাও তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেল। এই ধরনের কিন্তু অতি গুরুতর একটি বিভ্রাট পুরাকালে ঘটেছিল, তারই ইতিহাস এখন বলছি। একদা সত্যযুগে বিন্ধ্যগিরির অত্যন্ত অহংকার হয়েছিল। চন্দ্র সূর্যের পথ রোধ করবার জন্য সে ক্রমশ উঁচু হতে লাগল। তখন অগস্ত্য মুনি এসে তাকে বললেন, আমি দক্ষিণে যাত্রা করব, আমাকে পথ দাও। বিন্ধ্য বিদীর্ণ হয়ে একটি সংকীর্ণ পথ করে দিলে, যার নাম অগস্ত্যদ্বার। সেই গিরিসংকটের ওপারে গিয়ে বিন্ধ্যের আপাদমস্তক নিরীক্ষণ করে অগস্ত্য বললেন, বৎস বিন্ধ্য, এ হচ্ছে কি? তুমি যে বাঁকা হয়ে বাড়ছ, ওলন ঠিক নেই, কোন দিন হুড়মুড় করে পড়ে যাবে। আমি ফিরে এসে শিখিয়ে দেব কি করে খাড়া হয়ে বাড়তে হয়, ততদিন তুমি উঁচু হয়েও না। বিন্ধ্য বললে, যে আজ্ঞে। তারপর অনেক কাল কেটে গেল, কিন্তু অগস্ত্য ফিরলেন না। তখন বিন্ধ্য রেগে গিয়ে শাপ দিলে, এই অগস্ত্যদ্বারে যারা দুদিক থেকে মুখোমুখি প্রবেশ করবে তাদের বুদ্ধিভ্রংশ হবে। শাপের কথা একজন শিষ্যের মুখে শুনে অগস্ত্য বললেন, ভয় নেই, কিছুদিন পরেই বুদ্ধি ফিরে আসবে। উক্ত পৌরাণিক ঘটনার বহুকাল পরের কথা বলছি। তখনও বিন্ধ্য পর্বতের নিকটবর্তী স্থান নিবিড় অরণ্যে আচ্ছন্ন। সেখানে লোকালয় ছিল না, কোনো রাজার শাসনও ছিল না। এই বিশাল নোম্যান্স ল্যান্ডের উত্তরে কলিঞ্জর রাজ্য, কলিঞ্জরের দক্ষিণে অরণ্য, তারপর দুর্লঙ্ঘ বিন্ধ্যগিরি, তারপর আবার অরণ্য, তারপর বিদর্ভ রাজ্য। কলিঞ্জরের রাজা কনকবর্মা আর বিদর্ভের রাজা বিশাখসেন দুজনেই তেজস্বী যুবক। তাদের মহিষীরা মামাতো পিস্তুত ভগ্নী। কলিঞ্জরপতি কনকবর্মা তাঁর রাজ্যের দক্ষিণস্থ বনে মাঝে মাঝে মৃগয়া করতে যেতেন। একদিন তাঁর ইচ্ছা হলো বিন্ধ্যগিরি অতিক্রম করে আরও দক্ষিণে গিয়ে সম্বর হরিণ শিকার করবেন। তিনি তাঁর প্রিয় বয়স্য কহরভট্টের সঙ্গে রথে চড়ে যাত্রা করলেন। পিছনে রথী, পদাতি, গজারোহী, অশ্বারোহী সৈন্যদল চলল। দৈবক্রমে ঠিক এই সময়ে বিদর্ভরাজ বিশাখসেনেরও ইচ্ছা হল বিন্ধ্য পর্বতের উত্তরবর্তী অরণ্যে গিয়ে ব্যাঘ্র ভল্লুকাদি বধ করবেন। তিনি তাঁর প্রিয় বয়স্য বীরঙ্গদেবের সঙ্গে রথারূঢ় হয়ে যাত্রা করলেন। চতুরঙ্গ সেনা পিছনে পিছনে গেল। বিন্ধ্য পর্বতমালা ভেদ করে একটি পথ উত্তর থেকে দক্ষিণ দিকে গেছে। এই পথটি বেশ প্রশস্ত, কিন্তু মাঝামাঝি এক স্থানে পূর্বোক্ত অগস্ত্যদ্বার নামক গিরিসংকট আছে। তা এত সংকীর্ণ
যে দুটি রথ পাশাপাশি যেতে পারে না। কলিঞ্জর প্রতি কনকবর্মা অগস্ত্যদ্বারের উত্তর প্রান্তে এসে দেখলেন রাজা বিশাখসেন সদল বলে দক্ষিণ প্রান্তে উপস্থিত হয়েছেন। দুই রাজরথ নিকটবর্তী হলে কনকবর্মা বললেন, নমস্কার সখা বিশাখসেন, স্বাগতম। বিদর্ভ রাজ্যের সর্বত্র কুশল তো? চতুর্বর্গের প্রজা ও গবাদি পশু বৃদ্ধি পাচ্ছে তো? ধনধান্যের ভাণ্ডার পূর্ণ আছে তো? তোমার মহিষী, আমার শ্যালিকা বিংশতি কলা ভালো আছেন তো? প্রতি নমস্কার করে বিশাখসেন বললেন, অহো, কি সৌভাগ্য যে এই দুর্গম পথে প্রিয় সখার সঙ্গে দেখা হয়ে গেল। মহারাজ, তোমার শুভেচ্ছার প্রভাবে আমার রাজ্যের সর্বত্র কুশল। কলিঞ্জর রাজ্যের সর্বাঙ্গীন মঙ্গল তো? তোমার মহিষী, আমার শ্যালিকা কম্বুকঙ্কনা ভালো আছেন? সখা, এখন দয়া করে পথ ছেড়ে দাও। তোমার রথটি এই গিরিসংকটের একটু উত্তরে সরিয়ে রাখো। আমি সসৈন্যে নিষ্ক্রান্ত হয়ে যাই, তারপর তুমি তোমার সেনা নিয়ে অভীষ্ট স্থানে যাত্রা করো। কনকবর্মা মাথা নেড়ে বললেন, তা হতেই পারে না। আমি তোমার চাইতে বয়সে বড়, আমার অশ্ব রথ গজাদিও বেশি, অতএব পথের অগ্রাধিকার আমারই। তুমিই একটু দক্ষিণে হটে গিয়ে আমাকে পথ ছেড়ে দাও। বিশাখসেন বললেন, অন্যায় বলছো সখা। তুমি বয়সে একটু বড় হতে পারো, তোমার অশ্ব গজাদিও প্রচুর থাকতে পারে, কিন্তু আমার বিদর্ভ রাজ্য অতি সমৃদ্ধ ও বিশাল। তার মধ্যে 4টে কলিঞ্জরে স্থান হয়, অতএব তুমি আমাকে পথ দাও। অনেকক্ষণ এইরকম তর্ক বিতর্ক চলল। তারপর কনকবর্মা বললেন, ওহে বিশাখসেন, তোমার বড়ই স্পর্ধা হয়েছে। এই সরাসন স্পর্শ করে শপথ করছি কিছুতেই তোমাকে আগে যেতে দেব না। তোমার পূর্বেই আমি দক্ষিণে অগ্রসর হব। যখন মিষ্ট বাক্যে বিবাদের মীমাংসা হলো না, তখন যুদ্ধই করা যাক। এই বলে তিনি তাঁর ধনুতে স্বর সন্ধান করলেন। বিশাখসেন বললেন, ওহে কনকবর্মা, আমিও শপথ করছি বাহুবলে আমার পথ করে নেব। তোমার পূর্বেই আমি উত্তর দিকে যাত্রা করব। এই বলে তিনি ধনুতে স্বর যোজনা করে জ্যাকর্ষণ করলেন। তখন দুই রাজবয়স্য কহরভট্ট আর বীরঙ্গদেব একযোগে হাত তুলে উচ্চকণ্ঠে বললেন, ভো নৃপতি যুগল, থামুন থামুন। মনে নেই গত বছর মকর সংক্রান্তির দিনে আপনারা নর্মদায় স্নানের পর অগ্নি সাক্ষী করে মৈত্রী বন্ধন করেছিলেন? অপিচ তখন উষ্ণীষ বিনিময় করে প্রতিজ্ঞা করেছিলেন যে কিছুতেই আপনাদের সৌহার্দ্য ক্ষুণ্ণ হতে দেবেন না। কনকবর্মা গালে হাত দিয়ে বললেন, ওই রকম একটা প্রতিজ্ঞা করা হয়েছিল বটে। বিশাখসেন বললেন, আমারও সে কথা মনে পড়েছে। তাই তো এখন কি করা যায়? একদিকে সৌহার্দ্য রক্ষার প্রতিজ্ঞা, আর একদিকে অগ্রযাত্রার শপথ, দুটোই বজায় থাকে কি করে? মহারাজ কনকবর্মা, তোমার মুখ্যমন্ত্রীকে সংবাদ পাঠাও, তিনি এখনই এখানে চলে আসুন। আমিও আমার মহামন্ত্রীকে আনাচ্ছি। দুই মন্ত্রী যুক্তি করে এমন একটা উপায় স্থির করুন যাতে আমাদের প্রতিজ্ঞা আর শপথ রক্ষিত হয়, মর্যাদারও হানি না হয়। কনকবর্মা তাঁর এক অশ্বারোহী অনুচরকে বললে, খেটক সিংহ, তুমি এখনই দ্রুত বেগে গিয়ে আমার মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়ে এসো। বিশাখসেন, তুমিও লোক পাঠাও। কহরভট্ট বললেন, তার কিছুমাত্র প্রয়োজন নেই, অনর্থক বিলম্ব হবে। আমার পরম বন্ধু মহাপণ্ডিত বীরঙ্গদেব এখানে রয়েছেন। আমারও বিদ্যা বুদ্ধির প্রচুর খ্যাতি আছে। আমরা দুজনেই রাজবয়স্য, ঠিক মন্ত্রী না হই, উপমন্ত্রী তো বটেই। পত্নীর স্থান অন্তঃপুরে, পথে তিনি বিবর্জিতা। উপপত্নী প্রবাস সঙ্গিনী হয়ে থাকে। তদ্রূপ মন্ত্রীস্থান রাজধানীতে, কিন্তু পর্যটনে ও ব্যাসনে উপমন্ত্রী সহায়। আমরাই মন্ত্রণা করে কিংকর্তব্য স্থির করতে পারব। দুই রাজা বললেন, উত্তম কথা, তাই করো, কিন্তু বিলম্ব না হয়, বেলা পড়ে আসছে। কহর আর বীরঙ্গ রথ থেকে নেমে পরস্পরকে আলিঙ্গন করলেন। তারপর একটি শিলাপট্টে বসে মন্ত্রণা করতে লাগলেন। অনেকক্ষণ পর কহর বললেন, হে নরপতিদ্বয়, শুনতে আজ্ঞা হোক।
আমরা দুই বন্ধুতে মিলে আপনাদের সমস্যার একটি উত্তম সমাধান স্থির করেছি। তাতে সৌহার্দ্যের প্রতিজ্ঞা, অগ্রযাত্রার শপথ এবং উভয়ের মর্যাদা সমস্তই রক্ষা পাবে। উদ্গ্রবী হয়ে দুই রাজা বললেন, কি প্রকার সমাধান? কহর বললেন, মহারাজ কনকবর্মা, আপনি রাজধানী থেকে একদল নিপুণ খনক আনান। তারা অগস্ত্যদ্বারের তলা দিয়ে একটি সুড়ঙ্গ খনন করুক। সেই সুড়ঙ্গ পথে আপনি দক্ষিণ দিকে এবং উপরের পথে বিদর্ভরাজ বিশাখসেন উত্তর দিকে একই মুহূর্তে যাত্রা করবেন। বিশাখসেন বললেন, যুক্তিমন্দ নয়, কিন্তু পর্বতের নিচে সুড়ঙ্গ করতে অন্তত 1 বৎসর লাগবে। ততদিন আমরা কি করব? রথ থেকে আমি কিছুতেই নামব না, তা বলে দিচ্ছি। কহর বললেন, নামবেন কেন? রথে আরূঢ় থেকেই একটু কষ্ট করে 1 বৎসর কাটিয়ে দেবেন। ওখানেই শৌচ, স্নানাদি, পান ভোজনাদি, অক্ষক্রীড়াদি করবেন। ওখানেই নিদ্রা যাবেন। রাজধানী থেকে নর্তকীদের আনিয়ে নিন। তারা নৃত্য গীত করে আপনাদের চিত্ত বিনোদন করবে। কনকবর্মা বললেন, সুরঙ্গ টুরঙ্গ চলবে না। বিশাখসেন উপর দিয়ে যাবেন আর আমি মুশিকের ন্যায় তার নিচে দিয়ে যাব, এ হতেই পারে না। বীরঙ্গ বললেন, মহারাজ কনকবর্মা, আর এক উপায় আছে। আপনি কুবেরের আরাধনা করুন, যাতে তিনি তুষ্ট হয়ে কিছুদিনের জন্য তাঁর পুষ্পক বিমানটি পাঠিয়ে দেন। সেই বিমানে আপনি আকাশমার্গে দক্ষিণ দিকে যাবেন এবং বিদর্ভরাজ গিরিশঙ্কর দিয়ে উত্তর দিকে যাবেন। বিশাখসেন বললেন, উনি আমার মাথার উপর দিয়ে উড়ে যাবেন, তা হতেই পারে না। তোমরা দুজনেই অত্যন্ত মূর্খ। সমস্যার সমাধান তোমাদের কর্ম নয়। বীরঙ্গ বললেন, মহারাজ ধৈর্য ধরুন, আমরা আর একবার মন্ত্রণা করছি। দুই রাজবয়স্য আবার মন্ত্রণায় নিবিষ্ট হলেন। দুই রাজা অধীর হয়ে রথের উপর তাঁদের ধনুক ঠুকতে লাগলেন। কিছুক্ষণ পরে কহর বললেন, হে নৃপতি যুগল, এবারে আমরা একটি অতি সাধু, বিচিত্র ও যশস্কর সমাধান আবিষ্কার করেছি। কনকবর্মা বললেন, বলে ফেলো। কহর বললেন, প্রথমে আপনাদের দুই রথের ঘোড়া খুলে ফেলা হবে। তাহলে সংকীর্ণ স্থানেও অনায়াসে রথ ঘোরানো যাবে। ঘোরাবার পর আবার ঘোড়া জোতা হবে। তখন দুই রথের মুখ বিপরীত দিকে থাকবে। বিশাখসেন সক্রোধে বললেন, আমরা পরাঙ্মুখ হয়ে নিজ নিজ রাজ্যে ফিরে যাব, এই তুমি বলতে চাও? না না মহারাজ, ফিরবেন কেন? ঘোরাবার পর দুই রথ একটু পশ্চাতে সরে আসবে, যাতে ঠেকাঠেকি হয়। তারপর মহারাজ কনকবর্মা পিছন দিক থেকে পা বাড়িয়ে টুপ করে বিদর্ভরাজের রথে উঠবেন এবং বিদর্ভরাজ কলিঞ্জরপতির রথে উঠবেন। দুই রাজা সমস্বরে বললেন, তারপর? তারপর? রথ বদলের পর আর কোনো ভাবনা নেই। আপনারা যুগপথ বিপরীত দিকে, অর্থাৎ আপনাদের অভীষ্ট মার্গে যাত্রা করবেন। কনকবর্মা প্রশ্ন করলেন, কিন্তু আমাদের চতুরঙ্গ সৈন্যদলের কি হবে? তাদেরও বদল হবে। আপনার আগে আগে বিদর্ভ সেনা এবং মহারাজ বিশাখসেনের আগে আগে কলিঞ্জর সেনা যাবে। তারা মুখ ঘুরিয়ে নেবে। কনকবর্মা বললেন, সখা, সম্মত আছো? বিশাখসেন বললেন, আমার সেনা তোমার হবে এবং তোমার সেনা আমার হবে, এতে আপত্তি করবার কিছু নেই। কিন্তু বেলা যে শেষ হয়ে এলো, মৃগয়া কখন করব? কহর বললেন, আজ মৃগয়া নাই করলেন মহারাজ। আজ আপনাদের প্রতিজ্ঞা আর শপথ রক্ষিত হোক। মৃগয়া এরপরে একদিন করবেন। বিশাখসেন বললেন, কিন্তু আজ যেতে যেতেই তো সন্ধ্যা হয়ে যাবে। আমাদের অভিযানের শেষ হবে কোথায়? ফিরব কখন? কহর বললেন, ফিরবেন কেন? কিচ্ছু ভাববেন না, সবই আমরা স্থির করে ফেলেছি। আপনাদের রাজ্যেরও বিনিময় হবে। মহারাজ কনকবর্মা বিদর্ভ সেনার সঙ্গে যাত্রা করে বিদর্ভ রাজ্যে অধিষ্ঠিত হবেন এবং মহারাজ বিশাখসেন কলিঞ্জর সেনার সঙ্গে গিয়ে কলিঞ্জর সিংহাসন অধিকার করবেন। কিছুকাল স্তব্ধ হয়ে থাকার পর কনকবর্মা বললেন, অতি জটিল ব্যবস্থা। আমাদের পিতৃপিতামহের রাজ্য হস্তান্তরিত হবে, এ যে বড় বিশ্রী কথা। কহর বললেন, মহারাজ,
ক্ষত্রিয় নৃপতির প্রধান কর্তব্য প্রতিজ্ঞা, শপথ আর আত্মমর্যাদা রক্ষা। তার জন্য যদি রাজ্য বা প্রাণ বিসর্জন দিতে হয় তাও শ্রেয়। কিন্তু আমাদের ব্যবস্থায় আপনাদের রাজ্যনাশ বা প্রাণনাশ কিছুই হচ্ছে না। এক রাজ্যের পরিবর্তে আর এক রাজ্য পাচ্ছেন। কনকবর্মা বললেন, এইবারে বুঝেছি। সখা, তুমি সম্মত আছো? বিশাখাসেন বললেন, অন্য উপায় তো দেখছি না। বেশ, তাই হোক। সেকালের রথ কতকটা একালের এক্কার মতন, দুটি মাত্র চাকা, হালকা গড়ন, বেশি জায়গা নিত না। সারথি সামনে বসত, তার পাশে বা পিছনে রক্ষী বসতেন। দুই রাজার আদেশে রথের ঘোড়া খুলে ফেলা হলো। বোম খাড়া করে তুলে সেই সংকীর্ণ স্থানে সহজেই রথ ঘোরানো গেল। তারপর আবার ঘোড়া জোতা হলো। একটু পিছনে হটতেই দুই রথের পিছন দিক থেকে গেল। তখন রাজারা না থেমেই এক রথ থেকে অন্য রথে উঠলেন। দুই রাজবয়স্য নিজ নিজ প্রভুর পশ্চাতে বসলেন। অনন্তর কনকবর্মা পিছনে ফিরে বললেন, হে কলিঞ্জর সৈন্যগণ, ব্যবর্ত ধ্বম, অর্থাৎ রাইট অ্যাবাউট টার্ন। এখন থেকে তোমরা মহারাজ বিশাখাসেনের অধীন। উনি তোমাদের সঙ্গে গিয়ে কলিঞ্জর রাজ্য অধিকার করবেন। আমিও বিদর্ভ সেনার সঙ্গে গিয়ে বিদর্ভ রাজ্য অধিকার করব। বিশাখাসেনও অনুরূপ ঘোষণা করলেন। সৈন্যরা অতি সুবোধ, সমস্বরে বললে, রাজাদের শিরোধার্য। তারপর কনকবর্মা আর বিশাখাসেন একযোগে আজ্ঞা দিলেন, গম্যতাম, অর্থাৎ মার্চ। বিদর্ভ সেনা বিদর্ভের দিকে চলল। কনকবর্মার রথ তাদের পিছনে গেল। কলিঞ্জর সেনা কলিঞ্জরে ফিরে চলল। বিশাখাসেনের রথ তাদের পিছনে গেল। যেতে যেতে কনকবর্মা তাঁর বয়স্যকে বললেন, কাজটা কি ভালো হলো? রাজ্য বদলের ফলে বিশাখাসেনের লাভ আর আমার ক্ষতি হবে। আমার মহিষী তার মহিষীর চাইতে ঢের বেশি সুন্দরী। কহর বললেন, মহারাজ, আপনি যে লোকবাহ্য কথা বলছেন, পরস্ত্রীকেই লোকে বেশি সুন্দরী মনে করে। সর্ববিষয়ে আপনারই লাভ অধিক হবে। বিদর্ভ মহিষী পুত্রবতী, কিন্তু আপনার মহিষী এখনো অনবত্য। বিদর্ভ রাজ্যের ধনভাণ্ডারও অতি বিশাল। ওখানকার অধিপতি হয়ে আপনি ধনে পুত্রে লক্ষ্মী লাভ করবেন। কনকবর্মা যখন বিদর্ভ রাজ্যে পৌঁছলেন তখন সন্ধ্যা হয়ে গেছে। তাঁর আদেশে কয়েকজন অশ্বারোহী আগেই রাজধানীতে গিয়ে সংবাদ দিয়েছিল যে রাজা বদল হয়ে গেছে, নূতন রাজা আসছেন। কনকবর্মা দেখলেন তাঁর সংবর্ধনার কোনো আয়োজন হয়নি। পথে আলোকসজ্জা নেই, শাঁখ বাজছে না, হুলুধ্বনি হচ্ছে না, কেউ লাজ বর্ষণও করছে না। তিনি অপ্রসন্ন মনে রাজপ্রাসাদে উপস্থিত হয়ে রথ থেকে নামলেন। কয়েকজন রাজপুরুষ নীরবে নমস্কার করে তাকে সভাগৃহে নিয়ে গেল। কহরভট্টও সঙ্গে সঙ্গে গেলেন। বিদর্ভ রাজমহিষী বিংশতিকলা গম্ভীর মুখে সিংহাসনে বসে আছেন। তাকে অভিবাদন করে কনকবর্মা বললেন, পট্টমহিষী, ভালো আছেন তো? 5 বৎসর পূর্বে আপনার বিবাহ সভায় আপনাকে তন্বী দেখেছিলাম। এখন আপনি একটু স্থূলাঙ্গী হয়ে পড়েছেন, তাতে আপনার রূপ 16 কলা পেরিয়ে 20 কলায় পৌঁছে গেছে। সকল সমাচার শুনেছেন বোধহয়। এখন আমি এই বিদর্ভ রাজ্যের অধিপতি। অভিষেকের ব্যবস্থা কাল হবে। আমি আর আমার বয়স্য এই কহরভট্ট অত্যন্ত শ্রান্ত ও ক্ষুধার্ত হয়েছি। আজ ক্ষমা করুন। কাল আপনার সঙ্গে বিশ্রামালাপ করব। এখন আমাদের বিশ্রামাগার দেখিয়ে দিন এবং সত্বর আহারের ব্যবস্থা করুন। একজন সশস্ত্র রাজপুরুষকে সম্বোধন করে মহিষী বিংশতিকলা বললেন, ওহে কোষ্ঠপাল, এই ধৃষ্ট নির্বোধ রাজা এবং তার সহচরকে কারাগারে নিক্ষেপ করো। এদের শয়নের জন্য কিছু খড় আর ভোজনের জন্য প্রত্যেককে 1 সরা ছাতু ও 1 ভাঁড় জল দিও।
কহরভট্ট করজোরে বললেন, সে কি রানীমা, আমাদের এই পরম ভট্টারক শ্রী শ্রী মহারাজ আপনার ভগ্নিপতি তো বটেনি, এখন বিদর্ভপতি হয়ে অধিকন্তু আপনার পতিও হয়েছেন। একে ছাতু খাওয়াবেন কি করে? ইনি নিত্য নানা প্রকার চর্ব চুষ্য লেহ্য পেয় আহার করে থাকেন। বিংশতিকলা বললেন, তাই হবে। ওহে কোষ্ঠপাল, এই রাজমূর্খকে দুমুঠো ছোলা, এক ছড়া তেঁতুল, একটু গুড় আর এক ভাঁড় ঘোল দিও। ছোলা চিবুবে, তেঁতুল চুষবে, গুড় চাটবে আর ঘোলের ভাঁড়ে চুমুক দেবে। কোষ্ঠপাল বললেন, যথা আজ্ঞা মহাদেবী। আরক্ষীগণ, এদের কারাগারে নিয়ে চলো। কনকবর্মা হতভম্ব হয়ে নীরবে কারাগৃহে গেলেন এবং ক্লান্ত দেহে বিষণ্ণ মনে রাত্রি যাপন করলেন। পরদিন প্রাতঃকালে তিনি বললেন, ওহে পণ্ডিত মূর্খ কহর, তোমাদের মন্ত্রণা শুনেই আমার এই দুর্দশা হলো। এই শত্রুপুরী থেকে উদ্ধার পাব কি করে? কহর বললেন, মহারাজ ভাববেন না, আমি সারা রাত চিন্তা করে উপায় নির্ধারণ করেছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কনকবর্মা বললেন, তোমার উপর আর ভরসা নেই। বিশাখসেন কেমন আছেন কে জানে, তিনি হয়তো কলিঞ্জর রাজ্যে খুব সুখে আছেন। কহর বললেন, মনেও ভাববেন না তা। আমাদের মহাদেবী কুম্ভকঙ্কনাও বড় কম যান না। এই সময়ে একজন প্রহরী কারাকক্ষে এসে বললেন, আপনাদের শৌচ স্নানাদির জন্য ওই প্রাচীর বেষ্টিত উপবনে যেতে পারেন। কহর বললেন, বৎস প্রহরী, শৌচাদি এখন মাথায় থাকুক, একবার রানীমার সঙ্গে আমার দেখা করিয়ে দাও, মহারাজ তোমাকে পুরস্কার দেবেন। প্রহরী বললে, আসুন আমার সঙ্গে। রাজমহিষী বিংশতিকলার কাছে এসে কহর কৃতাঞ্জলি হয়ে বললেন, মহাদেবী, ঢের হয়েছে, আমাদের মুক্তি দিন, ফিরে গিয়েই বিদর্ভরাজ বিশাখসেনকে পাঠিয়ে দেব। মহিষী বললেন, আগে তিনি আসুন, তারপর তোমাদের মুক্তির বিষয় বিবেচনা করা যাবে। তবে কেবল আমাকে মুক্তি দিন, আমি কলিঞ্জরে গিয়ে বদলা বদলির ব্যবস্থা করব। বেশ, তোমাকে ছেড়ে দিচ্ছি, যাতায়াতের জন্য একটা রথও দিচ্ছি, কিন্তু যদি 7 দিনের মধ্যে ফিরে না আসো তবে তোমার প্রভুকে শুলে দেব। কহরভট্ট রথে চড়ে যাত্রা করলেন। এই সময় বীরঙ্গদেবও বিশাখসেনের দূত হয়ে বিদর্ভ রাজ্যে আসছিলেন। মধ্যপথে 2 বন্ধুতে দেখা হয়ে গেল। কুশল প্রশ্নের পর দুজনে অনেকক্ষণ মন্ত্রণা করলেন। তারপর যেখান থেকে এসেছিলেন সেখানে ফিরে গেলেন। বিদর্ভ রাজমহিষী বিংশতিকলাকে কহর বললেন, মহাদেবী, আমার প্রিয় বন্ধু বীরঙ্গদেবের সঙ্গে মন্ত্রণা করে এই ব্যবস্থা করেছি যে কাল প্রাতঃকালে মহারাজ বিশাখসেন কলিঞ্জর থেকে বিদর্ভ রাজ্যে যাত্রা করবেন এবং এখান থেকে মহারাজ কনকবর্মাও কলিঞ্জরে যাত্রা করবেন। যত ইচ্ছা রক্ষী সৈনী আমাদের সঙ্গে দেবেন। অগস্ত্যদ্বারে উপস্থিত হয়ে যদি তারা দেখে যে মহারাজ আসেননি তবে আমাদের ফিরিয়ে আনবে। মহিষী বললেন, ফিরিয়ে এনেই তোমাদের শুলে চড়াবে। বেশ, তোমার প্রস্তাবে সম্মত আছি, কাল প্রভাতে যাত্রা করো। পরদিন প্রাতঃকালে কনকবর্মা ও কহরভট্ট রথে চড়ে যাত্রা করলেন। একদল অশ্বারোহী সৈন্য তাঁদের সঙ্গে গেল। অগস্ত্যদ্বারের দক্ষিণ মুখে এসে কনকবর্মা দেখলেন বিশাখসেন ও বীরঙ্গদেবও উত্তর মুখে উপস্থিত হয়েছেন। উল্লসিত হয়ে বিশাখসেন বললেন, সখা কনকবর্মা, আমার বিদর্ভ রাজ্যে সুখে ছিলে তো, এত রোগা হয়ে গেছো কেন? তোমার সেবার ত্রুটি হয়নি তো? কনকবর্মা বললেন, কোনো ত্রুটি হয়নি। তোমার মহিষী বিংশতিকলা যেমন রসিকা তেমনি গুণবতী। উফ, কি যত্নই করেছেন, কিন্তু তোমাকেও তো বায়ুভূক তপস্বীর মতন দেখাচ্ছে। আমার কলিঞ্জর রাজ্যে তোমার যথোচিত সৎকার হয়েছিল তো? অট্টহাস্য করে বিশাখসেন বললেন, সখা, আশ্বস্ত হও, সৎকারের কোনো ত্রুটি হয়নি। তোমার মহিষী কম্বুকঙ্কনাও কম রসিকা আর গুণবতী নন।
তিনি আমাকে বিচিত্র চর্ব চুষ্য লেজ্জ পেয়েও খাইয়েছেন। কিছুতেই ছাড়বেন না। তাকে অনেক সান্ত্বনা দিয়ে তবে চলে আসতে পেরেছি। যাক সে কথা। আমরা এই অগস্ত্য দ্বারে আবার মুখোমুখি হয়েছি। কে আগে যাত্রা করবে? কহরভট্ট আর বীরঙ্গদেব বললেন, দোহাই মহারাজ, আর বিবাদ করবেন না। আপনাদের যাত্রার ব্যবস্থা আমরাই করে দিচ্ছি। ওহে সারথিদ্বয়, তোমরা ঠিক গতবারের মতন রথ ঘুরিয়ে ফেলো। হয়েছে তো? মহারাজ কনকবর্মা, এখন আপনি এ রথ থেকে ও রথে উঠুন। মহারাজ বিশাখ সেন, আপনিও ও রথ থেকে এ রথে আসুন। মহামুনি অগস্ত্যের প্রসাদে এবং এই কহর বীরঙ্গের বুদ্ধি বলে আপনারা সংকট মুক্ত হয়েছেন। আপনাদের প্রতিজ্ঞা, শপথ, মর্যাদা, রাজ্য, প্রাণ আর ভার্যা সবই রক্ষা পেয়েছে। এখন আর বিলম্ব নয়। দুই রথ যুগপথ দুই দিকে শুভযাত্রা করুক।